আজকে ডেট বলে দাও। 6 তারিখ। 6 তারিখ। আজকে হচ্ছে 6, 12, 25। আমরা পড়ছিলাম তোমার জ্যামিতিক আলো, জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই কথাটা আমি বারবার তোমাদেরকে বলি, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্স। জ্যামিতিক আলোক বিজ্ঞান কথাটা বারবার বলাটা তোমাদের মাথায় হিট করাটা দরকার। কারণ আমরা ঠিক কোন জায়গায় পড়াশোনা করছি, কোন জায়গাটা চর্চা করছি সেটা জানাটা দরকার। তাহলে কি একটা বার্ড ভিউ পাওয়া যায়, মানে পাখির চোখে পুরো চ্যাপ্টার গুলোকে দেখা যায় যে ঠিক আমি এই জায়গাটা পড়ছি, তারপরে এই জায়গাটা পড়ছি, এরকম। এবার জিওমেট্রিক্যাল অপটিক্স এর আমরা আজকে পার্ট 2 পড়ছি। আগের দিন আমরা পড়েছিলাম রিফ্লেকশন অন, মানে আমরা প্রতিফলন পড়ছিলাম, প্রতিফলন। এবং এই প্রতিফলনটা আমরা পড়েছিলাম অন প্লেন মিরর। প্লেন মিরর আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো স্ফেরিক্যাল প্লেনে কিরকম হয়। স্ফেরিক্যাল প্লেন তো হয় না, স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিররে কি হয় সেটা দেখবো, যেটাকে বাংলা ভাষায় বলা হয় গোলীয় দর্পণ। আর সেটা বলার আগে, তার আগে আমি ওই প্লেন মিররে যে কিছু কিছু জিনিস আমার বলা দরকার ছিল, সেই জিনিসগুলোকে আমি একবার রিপিট করবো। ওকে, চলো আমরা স্টার্ট করে দিই। নাম্বার 1 হচ্ছে যে আমরা কিছু জিনিস যেগুলো প্লেন মিররের তোমার প্রতিফলন, সমতল দর্পণে প্রতিফলন, যেটা হোমওয়ার্ক গুলো সবাই কিন্তু করে নিও। সেখানে আমার প্রতিফলনের দু ধরনের প্রতিফলন, আমরা শুধু একটি রশ্মির প্রতিফলন সম্বন্ধে আলোচনা করেছিলাম। একটি রশ্মির প্রতিফলন, এটা সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। যেখানে আমরা দেখেছিলাম যে এরকম একটা যদি প্রতিফলক হয়, তার কোনো একটা আপতন বিন্দুতে যদি একটা রশ্মি এসে পড়ে, তাকে আমরা বলি আপতিত রশ্মি। আপতন বিন্দুতে পড়ছে, তারপরে সে রিফ্লেক্টেড হয়ে এরকম বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা রিফ্লেক্টেড রে বলছি বা প্রতিফলিত রশ্মি বলছি। এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর একটা অভিলম্ব আমাদের ছিল, নিয়ে এরকম নাম দিয়েছিলাম এ, ও, বি। এটা হচ্ছে বিভিন্ন রশ্মি, ও এন হচ্ছে অভিলম্ব। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলেছিলাম আই, এই অ্যাঙ্গেলটাকে বলেছিলাম আর। আই সমান আর, এবং এরা সবাই একই প্লেনে থাকে, এই সমস্ত থিওরি আমরা পড়েছিলাম। এখন এখন হচ্ছে যে আমরা দু ধরনের প্রতিফলন হয় সেই আহ, যখন আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন ফেলবো, এখন রশ্মিগুচ্ছর কথা আলোচনা হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ, সেটা যখন কোনো একটা জায়গায় ফেলবো, তখন দু ধরনের প্রতিফলনের কথা আমরা কিন্তু দেখতে পাবো। একটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন, এগুলো তোমরা জানো, তাও ফর সেক অফ কমপ্লিটনেস, পুরো জিনিসটা যাতে কমপ্লিট হয় তার জন্য কিছু কিছু জিনিস কিছু জিনিস বাদ দেওয়া যায় না। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন, এই দুটো ডিফারেন্স তোমরা নিশ্চয় জানো। যে নিয়মিত প্রতিফলনে কি হয়, যখন প্রতিফলকটা আমাদের একদম পুরো সমতল থাকবে, সেক্ষেত্রে যদি আমার প্যারালাল কিছু রে ইনসিডেন্ট হয় পরে, তাহলে তারা যখন বেরোবে তারাও প্যারালালি বেরোবে। এবং প্রত্যেকে এক্ষেত্রে প্রতিটা প্রতিটা আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যেমন প্রতিসরণের নিয়ম মেনে চলবে, অ্যাজ এ হোল সমান্তরাল রশ্মি গুচ্ছটাও একদম পুরো প্রতিফলনটা প্রপার হবে। তার মানে ওরা যখন আপতিত হচ্ছে তখন যেমন সমান্তরাল থাকছে, প্রতিফলিত হলেও সমান্তরাল হবে। এই ধরনের প্রতিফলনকে আমরা নিয়মিত প্রতিফলন বলি। এবং এই ক্ষেত্রেই কিন্তু আমরা প্রতিবিম্ব দেখতে পাই, প্রতিবিম্ব দেখতে পাই। আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, যেখানে এই যে সারফেসটা, এই সারফেসটা কিন্তু আর তোমার সমতল হবে না। সেটা ধরে নাও এরকম ঢেউ খেলা, সারফেসটা হচ্ছে ঢেউ খেলা। যদি ঢেউ খেলানো হয়,
তখন যেটা হয় যে রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়ে তো পড়লো, কিন্তু তারা কোনোভাবেই আর বেরোনোর সময় কিন্তু একই ভাবে বেরোলো না, তারা বিভিন্ন ডাইরেকশনে বেরোলো। তার মানে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মিটা কিন্তু সমান্তরাল হলো না। এই এই ধরনের প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। এবং এক্ষেত্রে তোমার প্রতিবিম্ব দেখা চাপ পাওয়া যায় না, কারণ এরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এবং এই ধরনের স্ক্রিন আমরা ব্যবহার করি যখন কোনো একটা লাইটকে আমরা বিভিন্ন ব্যাপ্তি জুড়ে দেখতে চাই, যেমন সিনেমার পর্দায় এটা ব্যবহার করা হয়। সিনেমা দেখার যে সিনেমা হলে যে পর্দা ইউজ করে, সেই পর্দাটা এরকম রাফ হয়, এলোমেলো হয়, যাতে করে পুরো চারিদিকে প্রায় ইউনিফর্ম তোমার পুরোপুরি ইউনিফর্ম ওয়েতে আমরা পুরো জিনিসগুলো দেখতে পাই চারিদিক থেকে। তো বিক্ষিপ্ত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, এটা আমাদের বাকি ছিল। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আহ, বলা উচিত, সেটা হচ্ছে এখানে প্রতিটা রশ্মি কিন্তু তোমার প্রতিফলনের নিয়ম মেনে চলে। মানে আমরা যদি ছোট্ট করে এইখানে দেখতে চাই, এই জায়গাটাকে যদি আমরা জুম করি, তাহলে আমরা দেখতে পাবো এই জায়গাটা এরকম উঁচু হয়ে আছে। যদি জুম করি, সেখানে একটা রশ্মি এসে এরকম পড়েছে, আর সেই রশ্মিটা এখানে এরকম বেরিয়ে গেছে। তো আমরা এই পয়েন্টে যদি আরো জুম করি, তাহলে এখানে যদি আমরা ট্যানজেন্ট টানি, একটা যদি স্পর্শক টানি, তাহলে সেই স্পর্শকটাকে যদি আমরা প্রতিফলক হিসেবে মেনে চলি, তাহলে সেক্ষেত্রে এখানে যে অভিলম্ব, এই অভিলম্ব যেটা আছে, তার রেসপেক্টে কিন্তু যে অ্যাঙ্গেল আই আর আর, এই দুটো কিন্তু সমান হবে। তার মানে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে যে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হচ্ছে, সেই সমান্তরাল রশ্মিগুচ্ছের মধ্যে থাকা প্রতিটি রশ্মির কিন্তু আহ, তোমার প্রতিফলনের যে নিয়ম সেগুলো মেনে চলে। কিন্তু যেহেতু প্রতিফলকটার মধ্যে কোনো রকম কোনো ইউনিফর্মিটি নেই, সমতলের যে পুরো ব্যাপারটা থাকে না, তার জন্য অ্যাজ এ হোল পুরো রশ্মিগুচ্ছ কিন্তু যখন প্রতিফলিত হয়, তাদেরকে আর সমান্তরাল হিসেবে আমরা পাই না, তারা বিক্ষিপ্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এটা একটা জিনিস বাকি ছিল, সেটা আমরা বললাম। আর সেকেন্ড আর একটা জিনিস ইনফরমেশন যেটা বাকি ছিল, সেকেন্ড ইনফরমেশন, সেটা খুব ইম্পর্টেন্ট একটা, কখনো কখনো যদি এমসিকিউ কোথাও পড়ে যায়, তার জন্য এটা আমি অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো রশ্মি, কোনো আলোক রশ্মি, আলোক রশ্মি বা তরঙ্গ যদি তুমি বলো, এগুলো তো তরঙ্গই হয়। যদি আমরা অনেক দূর থেকে দেখি, তাহলে দেখবো একদম রশ্মির মতো যাচ্ছে, খুব কাছে গিয়ে দেখবো আমরা তরঙ্গ হচ্ছে। তরঙ্গ যখন ঘন মাধ্যমে, যখন ঘন মাধ্যম থেকে, ঘন মাধ্যম থেকে প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়, তখন ওই যে তরঙ্গ, তরঙ্গের দশা 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় কাজে লাগে এবং বিভিন্ন জায়গায় এটা খুব কাজে লাগে। যেমন এটা কেন হয়, তার কারণ হচ্ছে এটা যদি আমার একটা তল হয়, বিভেদ তল হয়, এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে আলোটা এসে এই যে পড়লো, ধরো সাপোজ এটা ছবিটা ভালো আঁকা হলো না, ধরো এই বরাবর রশ্মিটার কথা আমি আলোচনা করছি, কিন্তু আলোটা এসে যখন এইভাবে পড়বে, তখন সে যখন বেরোবে এই বরাবর, এই প্রতিফলিত রশ্মি বরাবর যখন বেরোবে, তখন কিন্তু ও এখানে ধাক্কা খাবে। ধাক্কা খেলে সে কিন্তু, সরি, এরকম করে বেরিয়ে যাবে। দিস উইল বি দা ওয়েভ। মানে এখানে একটা ফেজ ডিফারেন্স হবে, 180 ডিগ্রির ফেজ ডিফারেন্স হবে। তোমরা নিজেরাও একবার ছবিটা এঁকে দেখতে পারো যে এখানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হচ্ছে কিনা, বা এখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। ওকে, এই দুটো ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা তথ্য। এই তথ্যটা তোমরা মনে রেখো, কখনো কখনো এটা কিন্তু ওয়েবের ক্ষেত্রে কাজে লেগে যেতে পারে। ওকে, তো এই ছিল আমাদের তোমার সমতল দর্পণে প্রতিফলনের যে গল্প। এবং এখানে আমরা শেষ করছি না, আমরা কিন্তু বিভিন্ন প্রবলেম যেমন যেমন আসবে তেমন তেমন করব। তোমরা কিন্তু চ্যাপ্টারের প্রবলেম গুলো করতে শুরু করো, এখানে জ্যামিতি আছে। জ্যামিতির ক্ষেত্রে শুধুমাত্র যে ফান্ডা গুলো কাজে লাগে সেগুলো খুব ইজি ফান্ডা। জ্যামিতির ফান্ডা
জ্যামিতির যে ফান্ডাগুলো কাজে লাগে সেগুলো তোমাদের অলরেডি তোমাদের জানা আছে। যেমন ১ নাম্বার হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ সেটা কখন হয়? দুটো প্যারালাল লাইন আছে, তার মধ্যে যদি কোনো ছেদক থাকে, তাহলে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। ২ নাম্বার হচ্ছে যে অনুরূপ কোণের কনসেপ্ট থাকে। অনুরূপ কোণ, সেই কনসেপ্টটা কি করে করব? এক্ষেত্রেও দুটো প্যারালাল লাইন থাকবে আর একটা ছেদক থাকবে। অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা অনুরূপ কোণ। ৩ নাম্বার হচ্ছে ৩ নাম্বার হচ্ছে তোমার সর্বসম। সর্বসম দুটো ত্রিভুজকে প্রমাণ করা। তাহলে সেগুলো আমরা জানি, বিভিন্ন পদ্ধতি আছে, এসএসএস পদ্ধতি আছে, সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, আর একটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। এই যে পদ্ধতিগুলো আছে দুটো ট্রায়াঙ্গেলের হলে তাদের তাদের সব ক্ষেত্রেই সব সমান হবে। আর একটা ইম্পর্টেন্ট, যেটা ৪ নাম্বার, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে তোমার সর্বসম না হয়ে এটা হচ্ছে অনুরূপ কোণ, সিমিলার ট্রায়াঙ্গেল। অনুরূপ ট্রায়াঙ্গেল, অনুরূপ ত্রিভুজ। অনুরূপ ত্রিভুজ হলে কিন্তু প্রায় একই রকম হবে, এদের অ্যাঙ্গেল গুলো সব সমান হবে। সাইড নিয়ে কোনো গ্যারেন্টি নেই। তাহলে অনুরূপ অ্যাঙ্গেল গুলো সমান হবে। অনুরূপ অ্যাঙ্গেল সমান হবে। এবং সেক্ষেত্রে মজার বিষয় হচ্ছে যে যদি ধরে নাও এরকম দুটো ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, এটা হচ্ছে এই একটা ট্রায়াঙ্গেল আছে, তার মধ্যে আমি এখানে একটা পারপেন্ডিকুলার টেনে দিয়েছি। এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি, এটার নাম দিয়েছি ডিই। তাহলে দেখো, এই এবিসি যে বড় ট্রায়াঙ্গেলটা ছিল সেটা হচ্ছে এত বড়। এবিসি বড় ট্রায়াঙ্গেল ছিল এত বড়, এটা ছিল এবিসি। আর আর একটা যদি ডিসি আঁকি আমরা, তাহলে দেখতে এটা হচ্ছে এতটুকু, ডিসি। ডিইসি, এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু একই ধরনের দেখতে, এবং তাদের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল কিন্তু একই। যদি একই হয় তাহলে তাদের সাইড গুলো সমান হবে না, কিন্তু তাদের অনুপাতগুলো সমান হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে বাহু, অনুরূপ কোণগুলির যে বিপরীত বাহুগুলির যে অনুপাত, সেটা সমান হয়। মানে এক্ষেত্রে এসি বাই ডিসি, এসি বাই ডিসি, এটা সমান আবার হবে এবি বাই ডি, এবি বাই ডি, সেটা সমান আবার হবে তোমার বিসি বাই ইসি। এখানে গন্ডগোল যেটা লোকে করে সেটা হচ্ছে কোন ত্রিভুজেরটা নিচ্ছ, উপরে যে ত্রিভুজেরটা নিচ্ছ তারগুলোই হবে, নিচে যে ত্রিভুজটা নিচ্ছ তারগুলোই হবে, এবং গন্ডগোল করে যে কোনো বাহুর সাথে যে কোনো বাহুর অনুপাত করে দেয়। সেখানে কিন্তু ভুল হয়। এখানে যেটা করার দরকার, খুব সুন্দরভাবে বুঝে প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখবে, যে যে অ্যাঙ্গেল গুলো অনুরূপ এবং সমান হচ্ছে তার বিপরীত বাহুর অনুপাত নেবে, তাহলে কোনোদিন ভুল হবে না। সো দিস কনসেপ্ট ইজ অলওয়েজ ইউজফুল ইন জিওমেট্রিক্যাল অপটিক্স। ওকে, এবার আমরা শুরু করি গোলীয় দর্পণে। আমরা সমতল দর্পণে করেছিলাম, গোলীয় দর্পণে প্রতিফলন শুরু করি। তাহলে রিফ্লেকশন অন স্ফেরিক্যাল মিরর। বিভিন্ন ধরনের দর্পণ হতে পারে, তার মধ্যে সব থেকে ইজি হচ্ছে মানে বিভিন্ন আহ, তোমার বক্র যদি কোনো মিরর হয়, বা যেটা তোমার সমতল নয় অসমতল মিরর হয়, তার মধ্যে সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে বেশি প্রতিসম এবং বোঝার জন্য খুব ইজি, তৈরি করা ইজি এমন একটা মিরর হচ্ছে স্ফেরিক্যাল মিরর। কারণ এটা স্ফিয়ার থেকে কাটা অংশ। এই ধরনের একটা স্ফিয়ার, হলো স্ফিয়ার ছিল, এটা হচ্ছে হলো স্ফিয়ার, যেটা ধরে নাও কাঁচ দিয়ে তৈরি বা কিছু দিয়ে তৈরি। তার চারিদিকটা তুমি ধরে নাও এই দিকটা মানে অস্বচ্ছ করা আছে, বা পুরোটা অস্বচ্ছ করা নাই, তার কোনো একটা অংশ তুমি কেটে নিয়েছো এখানে, এই অংশটা কেটে নিলে, বা তুমি এই যে অংশটা আছে তার এই পার্টটা কেটে নিলে, কেটে নিয়ে তুমি এর এই পার্টটাকে অস্বচ্ছ করে দিলে, এখানে এই বাইরের এই পার্টটাকে অস্বচ্ছ করে দিলে, মানে ওপেক করে দিলে। তাহলে এই বরাবর, এই বরাবর কোনো বস্তু থাকে, সে রিফ্লেকশন টিফ্লেকশন হেন তেন হবে।
এখানে কোনো কিছু জিনিস থাকলে তার রিফ্লেকশন টিফ্লেকশন হেন তেন হবে। তো এই দুই ধরনেরই হতে পারে। এই যে গোলীয় দর্পণ, এগুলো কিন্তু এই যে এখানে ছবিটা আঁকা আছে অ্যাজ ইফ যেন মনে হচ্ছে তোমাদের 2D। 2D নয়, এটা কিন্তু গোলের অংশ। একটা বল যদি কেটে দেয় তাহলে যেমন দেখতে গোল হয়, সেরকম গোলের অংশ। মানে কিরকম, উপর থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু দেখবো এটা এরকম টাইপের একটা অংশ। এবং তার এই দিকটা, এই দিকটা কিন্তু তোমার করা আছে ওপেক। ওপেক মানে হচ্ছে অস্বচ্ছ। আর এই দিকটা হচ্ছে তোমার ওপেন। এটা হচ্ছে ওপেন। বা উল্টোটা, এরকম ধরো মানে তোমার এরকম করে এটা রাখা আছে, তুমি এই নিচের দিকটা ওপেক করে দিয়েছো। ওপেক করে দিয়েছো। তো দুটোরই কাজ আছে। এটা হচ্ছে নট ওপেক, স্বচ্ছ। এই যে দু ধরনের যে দর্পণ তৈরি হলো, এই দর্পণটা যেমন এখানে কেভ হয়ে আছে, গর্ত হয়ে আছে, মানে তার জন্য না এর নাম হচ্ছে কনকেভ। কনকেভ মিরর। মনে রাখার জন্য এটা আমি মনে রাখি এভাবে, কেভ মানে গুহা, গুহা মানে একটু গর্ত থাকবে এরকম। আর এটা হচ্ছে কনভেক্স মিরর। বাংলায় বলে এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। এবার এই দর্পণ যখন পড়লাম তাহলে তার কিছু প্যারামিটার নিশ্চয়ই থাকবে। যেমন ধরে নাও, বিভিন্ন যন্ত্র যখন নিই তখন তার প্যারামিটার থাকে, এবং আমরা ঠিক কোন কোন জিনিসের রিফ্লেকশন গুলো আমরা পর্যালোচনা করব, দেখব, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে মিরার নিলাম, সেটা কনভেক্স হোক বা কনকেভ হোক, সেটা কিন্তু একটা স্ফিয়ারের অংশ। তাহলে সেই স্ফিয়ারের একটা সেন্টার থাকবে। সেই সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ দ্য মিরার। কি বলে? সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই যে অংশটা, যে মিরারের অংশ, এইটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। বাংলায় বলে বক্রতা কেন্দ্র। আর ঠিক এই যে গোল জিনিস যেটা আমরা পেলাম, তার যে মিড পয়েন্ট এখানে, এই যে মিড পয়েন্ট, এটাকে বলা হয় মেরু। ইংরেজিতে এটাকে বলা হয় পোল। তাহলে এখানে মেরু হবে এই পার্টটা, এটা হচ্ছে মেরু। তাহলে এটার নাম দিচ্ছি, মেরুকে দিচ্ছি ধরে নাও ও, সেন্টারটাকে দিলাম সি। এই যে ও আর সি কে জয়েন করলে যে এক্সটেন্ডেড লাইনটা আমরা পাবো, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। মানে হচ্ছে প্রধান অক্ষ। এ কটা প্রথম আমাদের জানা দরকার। তাহলে আমরা কি কি টার্ম জানলাম? এক নম্বর হচ্ছে মেরু। তাহলে যে গোল অংশটা পেলাম, তার একদম মিড পয়েন্ট, মানে সেন্টার থেকে একদম ড্রপ করলে মিড পয়েন্ট যেটা পড়বে, সেটা হচ্ছে মেরু। নাম্বার দুই হচ্ছে বক্রতা কেন্দ্র। যে গোলীয় অংশের সেটা গোলীয় মানে টোটাল যে গোলের পার্ট, সেটা তার কেন্দ্রটাকে বক্রতা কেন্দ্র বলে। এবং এই মেরু আর বক্রতা কেন্দ্রকে জুড়ে দিয়ে যে এক্সটেন্ডেড লাইন, সেটাকে বলা হয় প্রধান অক্ষ। তারপরেও আরো ইম্পর্টেন্ট জিনিস আছে। এই যে এই যে দৈর্ঘ্যটা, কতটা দৈর্ঘ্য, যেটাকে জ্যা বলতে পারি, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ধরো এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। তাহলে এই যে পি কিউ দৈর্ঘ্য যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে রৈখিক উন্মেষ। আর এই সেন্টার অফ কার্ভেচারে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, এটা সেন্টার অফ কার্ভেচারটা একটু দূরে নিচ্ছি, যে অ্যাঙ্গেলটা তৈরি করবে তাকে বলা হয় কৌণিক উন্মেষ। তাহলে অ্যাঙ্গেল পি সি কিউ, এটাকে বলছে কৌণিক উন্মেষ।
আমরা যে জিনিসগুলো চর্চা করব তার ক্ষেত্রে এই রৈখিক আর কৌণিক উন্মেষ, বিশেষ করে কৌণিক উন্মেষটা খুব কম হবে, খুব কম হবে এমন কেস আলোচনা করব। নইলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে যে সুন্দর সুন্দর ছবিগুলো আমরা পাই সেই ছবিগুলো সব লেভরে যাবে, মানে অর্ধেক স্বচ্ছ হবে, অর্ধেক পাওয়া যাবে, অর্ধেক জায়গা খানিকটা আবছা হবে, এরকম ধরনের হবে। এবং তার কারণগুলো আমরা ধীরে ধীরে যখন পুরো জিনিসটা আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এখানে প্রথম আমাদেরকে লিমিট করলাম একটা স্পেশাল কেসে, যে আমরা মিরার, এটা এটা অবতল অবতল নিয়েছি, উত্তলের ক্ষেত্রেও তাই। উত্তলের ক্ষেত্রে হচ্ছে এই দিকটা তোমার এ করা থাকবে, এইটা হচ্ছে পোল, এইটা হচ্ছে পোল, এইটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এই লাইনটা হচ্ছে অ্যাক্সিস, এইটা হচ্ছে উন্মেষ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কৌণিক উন্মেষ। তার মানে যদি থিটাটা কম হয় তাহলে বুঝতেই পারছো যে এই সিটা বেশ দূরে থাকতে হবে। তার মানে দেখতে এরকম ধরনের হবে। তাহলে অ্যাকচুয়ালি এই যে এটা হচ্ছে জেনারেল, কিন্তু যেই এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করলাম, ফার্স্ট কন্ডিশন আমরা অ্যাপ্লাই করলাম, যাতে কেসটা আমরা যে সমস্ত জিনিসগুলো চর্চা করব সেগুলো যাতে খুব ইজি হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা অ্যাপ্লাই করার পর ছবিগুলো দেখতে কেমন হবে, ঠিক এরকম হবে। এটা আর একটু প্লেন হয়ে যাবে। এটা প্রথমে এঁকে দেবে স্ট্রেট লাইন, এইখানে আঁকবে সি, বেশ দূরে আঁকবে। এইটা আঁকলে তুমি ও, ও হচ্ছে তোমার মেরু, আর সি হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র। এটা অবতলের ক্ষেত্রেও তাই। তুমি এদিক দিয়ে যদি আমরা আঁকি, সরি, তাহলে এইটা আগে এঁকে দেবো প্রধান অক্ষটাকে, এইটা হচ্ছে তোমার ও, এইখানে ধরে নাও সি নিলে, তাহলে অ্যাঙ্গেলটা বেশ কম দেখাবে, এখানেও অ্যাঙ্গেলটা বেশ কম দেখাবে, অনেকটা কম যাতে দেখায়। তা বলে খাতার পাতার বাইরে আমরা চলে যাব না, মোটামুটি একটা দেখানোর চেষ্টা করবো যে প্র্যাকটিক্যালি যেন জিনিসটা অনেকটা দূরে থাকে, তাহলে আমাদের অন্যান্য জিনিসপত্র বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে উন্মেষ সম্বন্ধে আমরা বুঝলাম যে এই উন্মেষটা কিন্তু, এটা কিন্তু রেখা, এটা হচ্ছে একটা রেখা, রৈখিক উন্মেষ একটা রেখার দূরত্ব। তার মানে কি, এটা যদি এরকম একটা কাটা অংশ হয় তাহলে উন্মেষ বলতে আমরা বোঝাই, রৈখিক উন্মেষ বলতে আমরা বোঝাই এই ডিস্টেন্সটাকে, এই যে জ্যায়ের দূরত্ব এইটাকে, পাতি এইটা। ওকে, নেক্সট, নেক্সট আরো কিছু টার্ম আছে। নেক্সট টার্ম হচ্ছে যে এই যে, এই যে তোমার গোলীয় দর্পণ, এই দর্পণের কোন অংশতে কোন কোন, যখন আমি দর্পণ আঁকবো তখন দর্পণ আঁকার সাথে সাথে প্রধান অক্ষটা এঁকে দেবো, কোন কোন আলোগুলোকে আমরা আলোচনা করব। তাহলে সব রশ্মিগুচ্ছ, সব আপতিত রশ্মিগুচ্ছ আলোচনা আমরা করব না। সেই সমস্ত আরো সেই সমস্ত রশ্মিগুচ্ছগুলো আলোচনা করব যারা এই অক্ষের খুব কাছাকাছি পড়ে, খুব কাছাকাছি, প্রায় কাছাকাছি, উপ অক্ষীয় রশ্মি, এই রশ্মিগুলোকে কাছাকাছি রশ্মিগুলোকে আলোচনা করব, যেগুলোকে বলা হয়, অনেকে বলে উপাক্ষীয় রশ্মি, অনেকে বলে প্রধান অক্ষ অনুসারী রশ্মি, অক্ষ অনুসারী রশ্মি, ভেরি ক্লোজ যারা, তাহলে ভেরি ক্লোজ
to the principal axis প্রায় প্যারালাল, প্রায় সমান্তরাল। এই ধরনের রশ্মিগুচ্ছের জন্য যে ঘটনাগুলো ঘটবে সেগুলোই কিন্তু আমাদের আলোচ্য বিষয় ক্লাস 12 এ। বাদবাকি রশ্মিগুচ্ছ কিন্তু আমরা আলোচনার মধ্যে ফেলবো না। আমরা দেখব যে যদি অনেক দূরের, এটাকে ইংরেজিতে বলা হয় প্যারাক্সিয়াল রেজ। আর যদি অনেক দূরে থাকে, যারা একদম প্রায় ধরে নাও এরকম দূরে, এরকম অ্যাঙ্গেলে, বিশাল অ্যাঙ্গেলে যাচ্ছে, যার সাথে অক্ষের কোনো সম্বন্ধ নেই, অনেকটা দূরে দূরে আছে, একদম প্রান্ত বরাবর আছে, এই সমস্ত রশ্মিগুলোকে বলা হয় প্রান্তিক রশ্মি, বা ইংরেজিতে বলে নন প্যারাক্সিয়াল রে। এই নন প্যারাক্সিয়াল রে গুলোকে নিয়ে আমরা আলোচনা করব না। দিস উইল নট ডিসকাসড হিয়ার। কিন্তু আমরা একবার ডিসকাস করব, যদি এইগুলো থাকে তাহলে আমাদের কি অসুবিধে হবে, এবং এগুলোকে যদি আমাদের বাদ দিতে হয় তাহলে আমরা কেমন ভাবে বাদ দিতে পারি, সেটা সম্বন্ধে আমরা একবার আলোচনা করব। তো আমরা এই সমস্ত কিছু বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করলাম। 1 নাম্বার হচ্ছে পোল, 2 নাম্বার হচ্ছে তোমার আহ, তোমার সেন্টার অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, আর পরাক্ষীয় রশ্মি। তাহলে আমরা কোন বিষয়ে আলোচনা করব? 1 নাম্বার হচ্ছে কম কৌণিক উন্মেষ, নাম্বার 2 হচ্ছে প্যারাক্সিয়াল রে। এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু এই দুটো মেজর কনসিডারেশন আছে। সেই জন্য আমরা যে জিনিসটা পড়ছি সেটা কিন্তু একটা স্পেশাল কেস পড়ছি, কারণ দিস স্পেশাল কেস ইজ ইজি টু ডাইজেস্ট অ্যান্ড ইজি টু কম্প্রিহেন্ড। এটা বোঝা যায় খুব ইজিলি, তার জন্য আমরা এই স্পেশাল কেসটা কিন্তু পড়ছি। এবং এর ক্ষেত্রে আমরা পড়বো কেমন ভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর এক্ষেত্রে প্যারালাল রে ফেললে কেমন, কোন দিকে যায়, কি হয় না হয়, সেগুলো আমরা একটু আলোচনা করব। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে ফোকাস। এই ফোকাস সম্বন্ধে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে, যদি ধরে নাও অবতল উত্তল সব ক্ষেত্রে, দু ক্ষেত্রে একই ধরনের কেস হয়, কিন্তু আমরা বুঝবো আলাদা ধরনের। ধরে নাও এখানে অবতল দর্পণ আছে, তার ক্ষেত্রে দেখা যায় যে যদি আমি এখানে একটা প্যারালাল রে ফেলি, আমরা সাধারণত চেষ্টা করবো বাম থেকে ডানে। তো ডান থেকে বামে পড়লে যে আমরা আহ, বিশাল অশুদ্ধ হয়ে যাব তা কিন্তু নয়। এটা ধরে নাও সেন্টার অফ কার্ভেচার, কারণ একটা গোলীয় দর্পণ থাকলেই তার একটা সেন্টার থাকবে। অক্ষের সাথে প্যারালাল খুব ক্লোজ একটা রশ্মি যদি আমি ফেলি, যে কোনো রশ্মি যদি আমি ফেলি, এটা ধরে নাও 1 নাম্বার রশ্মি, তারপর ধরে নাও এইরকম একটা আর একটা ফেললাম, এটা ধরে নাও 2 নাম্বার রশ্মি, এখানে ধরে নাও অন্য একটা অ্যাঙ্গেলে ধরে নাও এরকম একটা রশ্মি ফেললাম, এটা 3 নাম্বার রশ্মি। তো দেখা যায় যদি এরা একদম অক্ষের সাথে প্যারালাল হয়, তাহলে অক্ষের ওপর নির্দিষ্ট একটা বিন্দুর মধ্যে দিয়ে এরা পেরোয়। মানে এই কালোটা এখানে প্রতিফলিত হয়ে এই বরাবরই পেরোবে, এইটা এইখানে প্রতিফলিত হয়ে যে যেখানেই প্রতিফলিত হোক এই বিন্দু ভেদ করেই যাবে, আর এই রেডটা এই বিন্দুটা ভেদ করে যাচ্ছে। এই যে পয়েন্ট, যে পয়েন্টে প্যারালাল রশ্মি যখন পড়বে, তখন প্রধান অক্ষের যে বিন্দুর উপর, কার সাথে প্যারালাল? প্রধান অক্ষের সাথে। তাহলে প্রধান অক্ষের সাথে প্যারালাল, এটা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বলছি। প্রধান অক্ষের সাথে সাথে প্যারালাল, সমান্তরাল, প্যারাক্সিয়াল রশ্মি গুচ্ছ গোলীয় দর্পণে আপতিত হলে, দর্পণে আপতিত হলে
দেখা যায় দেখা যায় যে অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট বিন্দু দিয়েই সমস্ত প্রতিফলিত রশ্মি পাস করে। এটা হয় কোন ক্ষেত্রে? এটা হয় কনকেভ লেন্সে, কনকেভ মিরারে, সরি, কনকেভ মিরারে। আর কনভেক্সের ক্ষেত্রে কি হয়? প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু থেকে সকল সকল প্রতিফলিত রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হবে। এটা হচ্ছে কনভেক্স লেন্সে, কনভেক্স মিরারে। কিরকম? যেমন ধরে নাও এটা যদি কনভেক্স মিরার হয়, তাহলে এইটা হচ্ছে প্রধান অক্ষ। এবার এখানে ধরে নাও রে গুলো পড়ছে প্যারাক্সিয়াল রে। তো দেখা যাচ্ছে যে এরা তো এখানে যে ট্যানজেন্ট অনুযায়ী তোমার প্রতিফলিত হবে। সবাই দেখা যাচ্ছে যে এইরকম কোন একটা বিন্দু থেকে এটা যখন প্রতিফলিত হবে তখন এইভাবে প্রতিফলিত হচ্ছে। যাতে করে আমার চোখ এখানে আছে, এখান থেকে তাকায়, এখানে চোখ আছে, এখান থেকে তাকায়, সব সময় আমি দেখতে পাচ্ছি ডট 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 করে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এরা অপসৃত হচ্ছে। এই যে বিন্দু, নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটাকে বলা হয় ফোকাস। তাহলে ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় ফোকাস। ফোকাস বলে, FOCUS। তাহলে আমরা দেখতে পেলাম এখানে ফোকাস কাকে বলে। এখানে যেমন অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস কোনটা ছিল? এই বরাবর, এই দিক দিয়ে পড়েছিল, এই দিক দিয়ে পড়েছিল, এখানে বেরিয়েছিল, এখানে বেরিয়েছিল, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ছিল ফোকাস। তাহলে এর নাম দিলাম এফ, এর নাম ছিল ও, এখানে ছিল কোথাও সি। তাহলে তিনটে বিন্দু আমরা পেলাম, একটা ফোকাস বিন্দু পেলাম। এবার দেখো এই যে এই যে তোমার ফোকাস, এটাকে বলা হয় মুখ্য ফোকাস। অক্ষের উপর যে ফোকাস হচ্ছে এটাকে বলছে মুখ্য ফোকাস। তাহলে যখন মুখ্য ফোকাস বলছে, প্রিন্সিপাল ফোকাস যখন বলছে, তাহলে নিশ্চয়ই গৌণ ফোকাস থাকবে। তাহলে নিশ্চয়ই গৌণ ফোকাস থাকবে। সেই গৌণ ফোকাস সম্বন্ধেও আমাদের আলোচনা করতে হবে। তাহলে গৌণ ফোকাস কখন হয়? যখন প্যারালাল রে পড়বে, সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়বে, সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হবে, কিন্তু সেটা অক্ষের সাথে সমান্তরাল নয়, কিন্তু তারা অক্ষের সাথে সমান্তরাল নয়। তাহলে কি হবে? কনকেভটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, সেটা আঁকি। এখানে দেখো যে এই ধরনের একটা রশ্মি পড়লো, ধরে নাও এইভাবে পড়লো,
সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়লো, তখন দেখা যায় যে এই যে রশ্মিগুচ্ছগুলো পড়ছে, সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো পড়ছে, এরাও একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কিন্তু অতিক্রম করছে, পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে যে সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়ছে তারাও পড়ছে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এ ফোকাস দিয়ে যাচ্ছে না, ফোকাস দিয়ে যাচ্ছে না, কিন্তু এখানে যে ফোকাস প্লেন আছে সেই প্লেনের কোনো একটা বিন্দুর মধ্যে দিয়ে পড়ছে। তাহলে হয়তো দেখা গেল এটা এই বিন্দুর মধ্যে দিয়ে সবাই বেরোচ্ছে, এই বিন্দুর মধ্যে দিয়ে সবাই বেরোচ্ছে, এইভাবে বেরোচ্ছে। তাহলে এটা তখন রেজাল্টটা কি হয়? তখনও তখনও একটি বিন্দুতে কনভার্জ করে, বিন্দুতে কনভার্জ করে, একটা বিন্দুতে মিলিত হয়ে আবার পালিয়ে যায়। কার ক্ষেত্রে কনভার্জ করে? কনকেভ লেন্সে, কনকেভ মিররের জন্য, বা আমরা কনভেক্স যেটা উত্তল দর্পণ তার ক্ষেত্রে বলবো। তখনও একটি নির্দিষ্ট বিন্দু থেকে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে বা একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, অপসৃত হবে, কিন্তু সেই বিন্দুটি প্রধান অক্ষের উপর প্রধান অক্ষের উপর থাকবে না। কিন্তু সেই বিন্দুটি প্রধান অক্ষে থাকবে না। কোথায় থাকবে? সেই বিন্দুটা থাকবে এই যে আমার প্রধান অক্ষের উপর যে ফোকাস, যে বিন্দুটা আছে তার পারপেন্ডিকুলার যে আমি প্লেন নেব, যে সমতলটা নেব, যেখানে ফোকাস নিয়ে যে সমতলটা আমার হচ্ছে, সেই সমতলের যে কোনো একটা বিন্দুতে যাবে, ডিপেন্ডিং অন কোন ধারে কোন প্যারালাল রশ্মিগুচ্ছ পড়ছে। এইখানে এইভাবে প্যারালাল রশ্মিগুচ্ছ পড়েছে, তাই হয়তো রেজাল্টটা আমি এখানে পেয়েছি, কথার কথা আমি বলছি, তাই হয়তো রেজাল্টটা আমি এখানে কোথাও পেয়েছি, এখানে পেয়েছি। এই রশ্মিগুচ্ছটা, এই রশ্মিগুচ্ছটা যদি অন্য কোনো অ্যাঙ্গেলে পড়তো, যদি ধরে নাও এইভাবে রশ্মিগুচ্ছগুলো পড়তো, তারা প্যারালাল কিন্তু তারা প্রধান অক্ষের সাথে প্যারালাল নয়, তাহলে তারা হয়তো দেখা গেল এরকম কোন একটা বিন্দুতে মিলিত হচ্ছে। সেটাও কিন্তু, সেটাও কিন্তু এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা দেখতে পাচ্ছ, তার ফোকাস যেখানে আছে সেই ফোকাসের যে লম্ব দিক বরাবর যে তল, সেই তলের মধ্যে উপস্থিত একটা বিন্দু। তার মানে এইখানে একটা উপস্থিত একটা বিন্দু, তার মানে এই ফোকাল প্লেনে থাকবে। তাহলে এরা প্রধান অক্ষে থাকবে না শিওর, এরা নির্দিষ্ট বিন্দু নয় সেটাও শিওর, এরা নির্দিষ্ট বিন্দু নয়, নয় সেটাও আমরা বুঝতে পারছি, কারণ কেমন প্যারালাল রশ্মি পড়ছে তার উপর নির্ভরশীল। কিন্তু এদের ক্ষেত্রে কোনো জিনিসই কোনো নির্দিষ্ট বিন্দু হচ্ছে না, প্রধান অক্ষে থাকছে না, এইসবগুলো হওয়া সত্ত্বেও একটা জিনিস ডেফিনিট, সেটা হচ্ছে কিন্তু এরা অবশ্যই, অবশ্যই ফোকাল প্লেনে থাকবে। ফোকাল প্লেন মানে কি? ফোকাল প্লেন মানে হচ্ছে ফোকাসের যে তল, লম্ব তল, সেই ফোকাল প্লেনে থাকবে। তার মানে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে বলছে গৌণ ফোকাস। গৌণ ফোকাস বিন্দু বলছে। সে কি বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো, হ্যালো, হ্যালো। কিরে, কেউ আছিস না পালিয়ে গেছিস সব? বোঝা গেল তো? এটা এমন কিছু ব্যাপার নয়, দিস আর ভেরি ইজি। কিন্তু যেহেতু তোমাদেরকে পড়াতে হবে, বলতে হবে, তার জন্য শুরুর ক্ষেত্রে এই প্রাথমিক কথাগুলো আমাকে একবার না একবার তো বলতেই হবে। তো দিস ইজ নট সামথিং যে তুমি একটা বিশাল রকেট সায়েন্স করছো, কিন্তু এই ফান্ডাগুলো যদি তুমি কংক্রিটলি জানো,
তাহলে এখান থেকেও কিন্তু রকেট সায়েন্সের বিভিন্ন তোমরা থিওরি তৈরি করতে পারো। তো যাই হোক, মানে এগুলো হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক, যেগুলো আমাকে জানতে হবে যে আমরা কোন জিনিসটা ধরছি, কোন জিনিসটা ধরছি না, কোন জিনিসটা করা দরকার, কোনটা কি, কোনটা প্রিন্সিপাল ফোকাস, কোনটা গৌণ ফোকাস, সেই সমস্ত সেকেন্ডারি ফোকাস, সেগুলো আমাদের জানতে হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে প্রিন্সিপাল, তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা বলতে পারি 100%। গোলীয় দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস নির্দিষ্ট, নির্দিষ্ট, কিন্তু গৌণ ফোকাস, গৌণ ফোকাস বিন্দু নির্দিষ্ট নয়। এটা আমরা বলতে পারি ইম্পর্টেন্ট কথা, যে তেমন নির্দিষ্ট নয় যতটা মুখ্য ফোকাস বিন্দু নির্দিষ্ট হবে। এবার এবার হচ্ছে দূরত্ব গুলো আমরা মাপবো। দূরত্ব, যে কোন একটা, ধরে নাও দর্পণ আছে, এটা অবতল, তার সমস্ত দূরত্ব এরকম ধরে নেওয়া হয়েছে, এখানে কার্টেসীয় একটা রুল আছে, এই দূরত্ব কোনটা মাপবো, সেই দূরত্ব কোন দিকটা পজিটিভ হবে, কোন দিকটা নেগেটিভ হবে, এবং এই এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত জিনিসগুলো জানার জন্য আমাদের একটা ডেফিনিট রুল সবাই ধরে নিয়েছে একসাথে, সেটাকে বলা হয় কার্টেসিয়ান রুল। মানে সাইন কনভেনশনটা আমাদের জানতে হবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং কনভেনশন যখন আমরা বলছি, সেটা বুঝতেই পারছো, কনভেনশন মানে হচ্ছে ধরে নেওয়া একটা জিনিস। তাহলে যেটা ধরে নেওয়া একটা জিনিস, সার্বজনীন বা সর্বজনীন, যাই হোক তোরা ধরিস না, তো যে কোনো একটা কেসই হোক না কেন, সেটা যেহেতু সার্বজনীন ধরে নেওয়া একটা জিনিস, ইউনিভার্সাল একটা ধরে নেওয়া জিনিস মোটামুটি, কিন্তু এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, এটা ধরে নিয়ে প্লাস মাইনাস গুলো যদি আমরা সঠিকভাবে বসাই, তাহলে আমাদের যে ইকুয়েশন গুলো পরবর্তীকালে আমরা পাবো, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। তা এই গোলীয় দর্পণের ক্ষেত্রে কিন্তু একটা সাইন কনভেনশন আছে, এবং তার জন্য একটা রুল আছে, সেই রুলটাকে বলা হয় কার্টেসিয়ান রুল। কার্টেসিয়ান রুল, এই রুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বুঝে নিতে হবে। তো এই রুলগুলো আমার যেগুলো যেগুলো মনে পড়ছে আমি সেগুলো বলছি, আরো কিছু এক্সট্রা থাকলে বই থেকে দেখে নিও। যেগুলো অঙ্ক কষার জন্য ইম্পর্টেন্ট, সেই সমস্ত রুলগুলো কিন্তু আমি পরপর বলে যাচ্ছি, তারপর আমি দুটো প্রমাণ করে আজকে ছেড়ে দেবো। তাহলে এই রুল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই রুল আবার রিপিট হবে যখন আমরা লেন্স পড়বো প্রতিসরণের সময়। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রেই খাটে, গোলীয় দর্পণের ক্ষেত্রে স্পেশালি যেহেতু বলছি, এর মেরু টেরু হেন তেন দিয়ে বলবো, কার্টেজীয় নিয়ম, এটা কিন্তু সূত্র নয়, নিয়ম, কিছু ধরে নেওয়া নিয়ম। অনেকে এটাকে বলা হয়, বলে সাইন কনভেনশন। নাম্বার ওয়ান যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে সমস্ত দূরত্ব পোল বা মেরু থেকে মাপা হয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, বাংলা এটাকে কি বলবো, আপতিত রশ্মি, আপতিত রশ্মি সমস্ত দূরত্বের পজিটিভ হবে না নেগেটিভ হবে, তা এই আপতিত রশ্মির দিক, এখানে দিক, এর দিক সমস্ত দূরত্বের পজিটিভ নেগেটিভ নির্ধারণ করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ইনসিডেন্ট রে কোন দিকে যাচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে যে দূরত্বটা আমি পোল থেকে মাপলাম, সেটাকে আমি পজিটিভ নেব না নেগেটিভ নেব। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে রুল, তার মানে বুঝতেই পারছো যে পজিটিভ আর নেগেটিভ হয়েছে, মানে আমরা বুঝতে পারছি এখানে যে ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মির যে দিক, সেই দিকটা নির্ধারণ করে কি,
সমস্ত যে দূরত্বগুলো আমরা দেখেছি, সেই দূরত্বগুলো কি কি আমরা এক্ষুনি দেখব, তার পজিটিভ এবং নেগেটিভ কি হবে সেটা নির্ধারণ করে। তাহলে পজিটিভের জন্য আমরা একটা জিনিস দেখতে পাবো, নেগেটিভের জন্য একটা জিনিস বুঝতে পারবো। পজিটিভ যেটা, সেটা হচ্ছে যে দূরত্ব মেরু থেকে মেরু থেকে যে দূরত্ব ইনসিডেন্ট রে এর দিকে মাপা হবে, ইনসিডেন্ট রে এর দিকে মাপা হবে, তাদের ধরে নেওয়া হবে পজিটিভ। আর মেরু থেকে যে দূরত্ব ইনসিডেন্ট রে এর বিপরীত দিকে মাপা হবে, সেই সকল ডিস্টেন্স গুলোকে আমরা ধরবো নেগেটিভ। যদি 5 সেন্টিমিটার পাই, যদি সেই দূরত্বটা আমি মেরু থেকে সব মাপবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত সমস্ত দূরত্ব আছে আমরা পোল থেকে মাপবো, সাধারণ কার্টেসীয় নিয়ম, মেরু থেকে মাপবো। সেই মেরু থেকে যদি আমি মাপি, তাহলে সেই দূরত্বটা যেখানেই থাকুক আমি মেরু থেকে ফিতে মাপতে শুরু করব। এবার আমি দেখব যে আমার আপতিত রশ্মি কোন দিকে। যদি সেই দূরত্বটা আপতিত রশ্মির দিকে হয়, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে পজিটিভ। আর যদি বিপরীত দিকে হয় তাহলে বলবো নেগেটিভ। এটা ধরে নেওয়া একটা নিয়ম, নাম্বার ওয়ান। এই দুটো দিলেই মোটামুটি হয়ে যায়। তা একটু আপ ডাউনের গুলো বলি। এই যে এই যে রে, এই যে ধরে নাও এই যে প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ, তার ওপরের দিকে যে ডিস্টেন্স গুলো থাকবে এগুলো হবে পজিটিভ, নিচের দিকে যে ডিস্টেন্স গুলো হবে সেগুলো হবে নেগেটিভ। তাহলে এখানে দুটো রুল পেলাম। তাহলে 1 2 3 4 5খানা রুল পেলাম। আর কিছু রুল আছে কিনা কি জানি। এগুলো কিন্তু অঙ্ক কষার জন্য এনাফ। কোথায় আছে? ও মা গো। না, হুম, এই যে কার্টেসীয় চিহ্নের নিয়ম। সাধারণত দেখো, এখান থেকে আমি পড়ে শোনাচ্ছি। সাধারণত গোলীয় দর্পণের ক্ষেত্রে সমস্ত দূরত্ব দর্পণের মেরু বা মধ্যবিন্দু থেকে মাপা হয়। মেরু থেকে যে দূরত্ব মাপা হয় তা আপতিত রশ্মির অভিমুখে হলে দূরত্বটি ধনাত্মক হবে, আর যদি বিপরীত দিকে হয় তাহলে হবে ঋণাত্মক। দর্পণের প্রধান অক্ষকে এক্স অক্ষ ধরলে সেই প্রধান অক্ষের সঙ্গে লম্ব যদি ধনাত্মক ওয়াই এর দিকে হয়, মানে উপরের দিকে হয়, তাকে আমরা পজিটিভ ধরবো। আর উল্টো দিকে হলে নেগেটিভ ধরবো। আর কিছু নাই। তার মানে ঠিকই আছে, ভালোই বলেছি, কোনো চাপ নেই। এবার আমি যে দূরত্ব এই কটা হচ্ছে কনভেনশন, কনভেনশন এন্ড শেয়ার। এবার এই যে তোমার যে আমি বারবার বলছি দূরত্ব মাপবো, কি কি দূরত্ব মাপবো, দূরত্ব কি কি ধরনের হবে। তাহলে আমরা ফোকাস থেকে যখন এইখান থেকে যখন মাপছি, মেরু থেকে ও থেকে যখন মাপছি, তাহলে অনেকগুলো দূরত্ব হবে। যেমন ধরে নাও, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম ফোকাস, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম সি, সেন্টার অফ কার্ভেচার। যদি এখানে কোনো বস্তু থাকে, এখানে কোনো বস্তু ধরো থাকে, এখানে একটা বস্তু আছে, তাহলে বস্তুর দূরত্ব আমরা মাপতে পারি। ধরে নাও কথার কথা, কোথাও এখানে ধরে নাও তার প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, কথার কথা আমি জানি না কোথায় হবে, সেগুলো আমরা দেখবো কোথায় সৃষ্টি হবে। প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, তাহলে প্রতিবিম্বর দূরত্ব হতে পারে। তাহলে দূরত্ব দেখতে পাচ্ছ, ফোকাস, ফোকাস দূরত্ব যেটাকে বলা হয়, ফোকাস দূরত্ব হতে পারে। তাহলে ফোকাস দূরত্ব মানে কি? ফোকাস দূরত্ব মানে হচ্ছে মেরু থেকে ফোকাসের রৈখিক দূরত্ব। যে কোনো দূরত্ব যদি বলে, প্রথমে তোমার সবকিছু মেরু থেকে আমরা মাপবো। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে মেরু থেকে
বস্তু দূরত্ব হচ্ছে মেরু থেকে বস্তুর দূরত্ব। সেন্টার অফ কার্ভেচারের দূরত্ব যদি বলে তাহলে সেটাও মেরু থেকে দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব যদি বলে সেটাও মেরু থেকে দূরত্ব। তার মানে এই যে ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব বা উৎস দূরত্ব যাই বলুক না কেন, বিম্ব দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্ব, এই সমস্ত যে দূরত্বগুলো রয়েছে সেই দূরত্বগুলো কিন্তু সব হবে ফ্রম ও। নিয়ম তাই বলেছে, আমরা সেই নিয়মকে কিন্তু একদম পুরো সুন্দরভাবে মেনে চলবো, যাতে আমাদের ভবিষ্যতে নাম্বারটা পেতে সুবিধা হয়। তাহলে দেখো এই যে ডিস্টেন্স ও থেকে এফ, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো এফ। বস্তুর যে দূরত্ব সেই ডিস্টেন্সটাকে বলা হয় ইউ। আর প্রতিবিম্বর যে দূরত্ব সেই ডিস্টেন্সটাকে ধরে নেওয়া হয় ভি। আর এই যে কার্ভেচারের যে অংশ, তার সেন্টার অফ কার্ভেচার হচ্ছে সি, সেই দূরত্বটাকে ধরে নেওয়া হয় আর, রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে কি কি জিনিস ধরলাম? নাম্বার ওয়ান আমরা ধরলাম এফ, নাম্বার টু ধরলাম আর। প্রথমে আমাদের অবশ্য আলোচনার বিষয় অনুযায়ী যদি আমরা দেখি, যে আমরা যেভাবে আলোচনা করেছি, তাহলে প্রথম সম্মান পায় আর, তারপরে পাই এফ, তারপরে বস্তুকে যদি বসায় তাহলে বস্তু দূরত্ব, তারপরে প্রতিবিম্ব যদি উৎপন্ন হয় তাহলে প্রতিবিম্ব দূরত্ব। এইটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটা তুমি পোল থেকে মাপো আর যে কোনো জায়গা থেকে মাপো, যদি এটা কার্ভ সারফেস হয় এবং এটা যদি গোলীয় হয়, তাহলে তুমি যেখান থেকেই মাপো, এই ডিস্টেন্সটা এটা যদি সি হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা যদি সি হয়, তাহলে সব জায়গা থেকে কিন্তু এটাও হবে আর, এটাও হবে আর, এটাও হবে আর, এটা হবে আর, যদি এটা গোলীয় অংশ হয়। কারণ আমরা জানি গোলীয় অংশের ব্যাসার্ধ সমান হয় গোলীয় দর্পণ যদি হয়। এফ, এফটা কিন্তু হচ্ছে ও এফ, এই দূরত্বটা, মানে এখান থেকে ফোকাস যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা ও এফ, এই ডিস্টেন্সটা, এইটা হচ্ছে বস্তু দূরত্ব, আর এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তো আমরা এদের সবারই মধ্যে সম্পর্ক স্থাপন করব। প্রথমে আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করব, বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক কি। কোন কেসে? যে কেস আমরা আলোচনা করছি যেখানে আমরা উন্মেষ খুব কম ধরবো, কৌণিক উন্মেষ বা অ্যাপারচার যেটা আছে, অ্যাঙ্গুলার অ্যাপারচার সেটা আমরা কম ধরবো, বা লিনিয়ার অ্যাপারচারটা আছে সেটা কম ধরবো। সেই ক্ষেত্রে এই এফ আর আর এর মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখবো। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, ইট ইজ ভেরি ইজি। তাহলে ফার্স্ট আমরা দেখবো ফোকাস এবং বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক। কোন কন্ডিশনে? এখানে কি কন্ডিশন অ্যাপ্লাই আছে? কন্ডিশনস যেগুলো অ্যাপ্লাইড, সেই কন্ডিশন গুলো কি? সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমরা বিশাল কিছু বাগ মারছি না, আমরা একটা স্পেশাল কেস করছি যেটা খুব ইজি, যেখানে এক নাম্বার হচ্ছে ক্ষুদ্র উন্মেষ, ক্ষুদ্র উন্মেষ, আর দু নাম্বার হচ্ছে প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি। এই দুটো আমাদের কেসটাকে কিন্তু খুব ইজি করে দেয়। তাহলে ফার্স্ট আমরা দেখি, এটা হচ্ছে ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধ, এদের মধ্যে সম্পর্ক। এদের মধ্যে সম্পর্ক যেটা হয়, যেটা আমরা প্রমাণ করব, সেটা হচ্ছে ফোকাসটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয় এই কন্ডিশনে। এই কন্ডিশনে আমরা প্রমাণ করে দেখি। দেখো সিম্পল, অবতল দর্পণে আমি করে দিচ্ছি, কারণ অবতল দর্পণে বেশ কমফোর্টেবলি আমি করতে পারি। উত্তল দর্পণেও একটু ভেবে নিতে হয়, খুব ইজি। এটা হচ্ছে প্রধান অক্ষ, আমি একটা রশ্মি আঁকছি, এই রশ্মিটা প্যারালাল এলো, এটা হচ্ছে সমান্তরাল রশ্মি। কার সাথে? সমান্তরাল টু অক্ষ।
অক্ষের সাথে সমান্তরাল সেই রশ্মি এলো, তাহলে এই কোন দিক দিয়ে যাবে গো? প্রিয়ন্তন বলতে পারবে এ কোন দিক দিয়ে যাবে? বলতে পারবে না? কেউ বলতে পারবে না? ফোকাস দিয়ে যাবে, এই ফোকাস দিয়ে বেরোবে। তাহলে এখানে এই যে ঘটনাটা ঘটলো, এইদিকে এলো এদিকে বেরোলো, এই ঘটনাটাকে কি বলা হয়? আলো এই দিক দিয়ে এলো, আপতিত হলো, এদিকে প্রতিফলিত হলো, এটা প্রতিফলিত রশ্মি। এই ঘটনাটাকে কি বলা হয়? একটা আপতিত রশ্মি কোনো একটা মাধ্যমে আপতিত হয়ে পুনরায় সেই মাধ্যমে ফিরে এলো, এই ঘটনাটাকে কি বলা হয়? প্রতিফলন বলা হয়। তাহলে প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সূত্র 100% মানতে হবে। প্রতিফলনের সূত্র মানতে গেলে আমরা দেখেছি, সেটা বিক্ষিপ্ত প্রতিফলন হোক বা নিয়মিত প্রতিফলন হোক, সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই প্রতিটা বিন্দুতে, প্রতিটি রশ্মি, রশ্মি গুচ্ছের কথা বাদ দাও, কিন্তু প্রতিটা রশ্মি কিন্তু আলোর এই প্রতিফলনের সূত্র মেনে চলে। মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সমান হয়। তাহলে সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? এই পয়েন্টে আমি একটা স্পর্শক টানবো, এই পয়েন্টে আমি একটা স্পর্শক টানবো, সেই স্পর্শকের যে লম্ব সেটা কোথায় যাবে কেউ বলতে পারবে? এই লম্বটা কোথায় যাবে, কোথায় গিয়ে ছেদ করবে? একদম শিওর, তাছাড়া তো আর কোনো জায়গা নেই, বক্রতা কেন্দ্রতে তাকে ছেদ করতেই হবে। কারণ এটা হচ্ছে একটা গোলের পার্ট, এটা হচ্ছে একটা গোলের পার্ট। গোলের যদি কোনো একটা বিন্দু থেকে আমি যদি কেটে নিয়ে থাকি, তাহলে তো বক্রতা কেন্দ্রে তাকে যেতেই হবে। কারণ ইট ইজ রেডিয়াস, ইট ইজ সিম্পলি, এটা হচ্ছে রেডিয়াস। আর এটা হচ্ছে ট্যানজেন্ট, একটা ট্যানজেন্ট একটা রেডিয়াস বা নরমাল। আর আমরা জানি স্ফিয়ারের ক্ষেত্রে যে নরমাল হয় সারফেসের উপর, সেটা তার ব্যাসার্ধ হয়। তাহলে এবার ভেবে দেখো, এই ডিস্টেন্স, এটা যদি ও হয়, এটা যদি এফ হয়, এটা যদি সি হয়, তাহলে আমরা জানি ও সি যেটা সেটা হচ্ছে আর, আমরা জানি ও এফ যেটা সেটা হচ্ছে এফ ফোকাস দূরত্ব। আলো এসছে এই বরাবর, এবার এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপতন কোণ আই, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রতিফলন কোণ আর। তার মানে তার মানে ভালো করে ভেবে দেখো, এই অ্যাঙ্গেলটা কিন্তু প্রতিফলন কোণ আর, আর এই যে রশ্মিটা যেটা আপতিত হয়েছে এ বি, প্রতিফলিত হয়েছে বিসি, বিএফ। এখানে দেখো এই এবি রশ্মি আর এবি এবং ওসি, এদের মধ্যে সম্বন্ধ কি বলেছি? সমান্তরাল টু অক্ষ, অক্ষের মধ্যে থাকা একটা লাইন হচ্ছে ওসি। তাহলে ওসির সাথে এবি কিরকম? সমান্তরাল, এরা দুজন সমান্তরাল। এদের ছেদককে, ছেদক এখানে কি পাচ্ছি আমি? পিসি হচ্ছে ছেদক। তাহলে একান্তর কোণ আমি কি পাবো? এখান থেকে একান্তর কোণ কি পাবো দেখো তো, একান্তর কোণগুলো কি পাবো? এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল বিসিও বা বিসিএফ, বিসিএফ। তার মানে তার মানে এইটা যদি আই হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু হবে আই, একান্তর কোণ বলে। তাহলে এখানে যে দুটো ত্রিভুজ পেলাম, একটা ত্রিভুজ পেলাম দেখো বিএফসি, বিএফসি যে ত্রিভুজটা পেলাম, সেই বিএফসি ত্রিভুজটাকে যদি আমরা দেখি, বিএফসি সেই ত্রিভুজের
আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমি এখানে গেছি, সেই ত্রিভুজের আমরা কি দেখতে পাবো, দেখো এই বিএফসিটাকে যদি আমি আবার আঁকি ওই পাতায়, কি পাবো, তার অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি সমান। তার কারণ হচ্ছে আই সমান আর হয় প্রতিফলনের জন্য। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়, ত্রিভুজটা কেমন হয় গো? জানো না? একটা ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ হয়। দেখো আমি আবার এঁকে দিচ্ছি, যারা যারা ফলো করতে পারোনি তাদের জন্য আমি জাস্ট ঝপ করে একবার এঁকে দিচ্ছি। এটা আই, এটা আর। আমরা জানি আই সমান আর হয়। এটা হচ্ছে লম্ব। আবার এইটা আর এইটা হচ্ছে প্যারালাল, এইটা হচ্ছে একান্তর কোণ, এটা হচ্ছে আই। এর নাম কি দিয়েছিলাম? এটা দিয়েছিলাম এ, এটা দিয়েছিলাম বি, এটা দিয়েছিলাম এফ, এটা দিয়েছিলাম ও, এটা দিয়েছিলাম সি। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা ত্রিভুজটা পেলাম বিএফসি, সেই ত্রিভুজটা যদি আমি এখানে আঁকি তাহলে দেখতে পাচ্ছি এরকম করে এরকম করে এরকম একটা ত্রিভুজ আমরা পেয়েছি, যার এই অ্যাঙ্গেলটা বলছি আর, এই অ্যাঙ্গেলটা বলছি আই। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। তাহলে এই যে অ্যাঙ্গেল দুটো আমার যদি সমান হয় এবং আই ইকুয়াল টু আর, তো প্রতিফলনের সূত্র সবসময় খাটে। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল সিপিএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ সিপি। তার মানে ত্রিভুজ বিএফসি যেটা, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ আমরা জানি সমান কোণের বিপরীত বাহুগুলি সর্বদা সমান হয়। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিএফ সমান হবে সিএফ। তাহলে এই বিএফটা আর এই সিএফটা সমান। এবার উন্মেষ যখন ক্ষুদ্র, এখানে দেখো এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে ও। উন্মেষ যখন ক্ষুদ্র তখন বি আর ওটাকে আমরা কাছাকাছি, এখানে তোমাদের বোঝানোর জন্য আমরা এই বি এ আর ও কে অনেকটা দূরে আমরা রেখেছি। কিন্তু উন্মেষ যখন খুব ক্ষুদ্র হবে তখন এই যে রেখাটা, এই যে লাইনটা, এটা খুব কাছাকাছি চলে আসবে। তার মানে এরকম একটা ছোট্ট অংশ আসবে, এত দূরে সি থাকবে। তাহলে তখন এই পয়েন্টটা ধরে নাও বি, এই পয়েন্টটা ও, এখানে হবে তোমার এফ, কোন একটা জায়গায় এফ হবে, এখানে হবে সি। তখন এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা, এই দুটো ডিস্টেন্স প্রায় সমান ধরে নেওয়া হবে। তাহলে আমরা তখন কি ধরবো? আমরা ধরবো যদি উন্মেষ ছোট হয়, উন্মেষ খুব ক্ষুদ্র হয়, ছোট হয়, তখন ধরে নেওয়া যায়, তখন ধরে নিতে পারি, কি ধরে নিতে পারি, বিএফ is more or less equal to ওএফ। তার মানে এই যে বিএফ দৈর্ঘ্যটা, এটা ওএফ এর সাথে আমি কম্পেয়ার করে নিলাম। যখন খুব ক্ষুদ্র উন্মেষ হবে এবং আয়নাটা, এই যে গোলীয় কাঁচটা, সেটা যখন খুব ছোট্ট হবে, তার বক্রতা ব্যাসার্ধ যখন অনেক বড় হবে, সেটা বিশাল, প্রায় ধরে নাও খুব কার্ভেচার থাকবে না, কার্ভেচারটা যখন কম থাকবে এবং ছোট্ট একটা অংশ যখন আমরা নেব, তখন সে কেবলমাত্র এই কন্ডিশনটা খাটবে। এবার দেখো তো ওসি মানে কি? তাহলে আমি এখানে পেলাম বিএফ ইকুয়াল টু সিএফ, বিএফ ইকুয়াল টু ওএফ। তাহলে এখানে আমরা যদি প্রমাণ করার চেষ্টা করি বাদবাকিটা, তাহলে আমরা এখানে কি পাবো? দেখো ওসি সমান হচ্ছে আর, বক্রতা ব্যাসার্ধ। এই ওসিকে যদি ভাঙি তাহলে লিখতে পারি ওএফ প্লাস এফসি সমান হচ্ছে আর। ওএফ মানে হচ্ছে, ওএফ মানে হচ্ছে কি, এফ। আমরা জানি এটা এফ। আর এফসি মানে আমরা জানি না,
কিন্তু এফসি সমান আমরা পেলাম বিএফ, তাহলে এফসির জায়গায় লিখলাম বিএফ সমান পেলাম আর, আবার এফ প্লাস এখান থেকে বিএফ যেটা আমি পেলাম, এই যে বিএফটা পেলাম সেই বিএফ সমান আমরা এখানে ধরে নাও এটা 1 নাম্বার কন্ডিশন, এটা ধরে নাও 2 নাম্বার কন্ডিশন, তাহলে এখানে আমি 1 নাম্বার ইউজিং 1, আর এখানে ইউজিং 2 যদি আমি করি, এটাকে আমি লিখতে পারি আবার ওএফ সমান আর সমান আর ইউজিং 2, তাহলে আমরা এখানে লিখতে পারি এফ প্লাস এফ সমান 2f সমান হচ্ছে আর, এফ সমান হচ্ছে r/2। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, যেটা খুব ইজি, কিন্তু যেহেতু প্রথমবার আমি করাচ্ছি, আমিও দীর্ঘদিন পরে দেখছি, তাই তোমাদেরকে একটু ধীরে 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 করাচ্ছি, যাতে করে পরীক্ষায় যদি পড়ে যায় 2 2.5 নাম্বার 3 নাম্বারের জন্য তোমাদের যেন ভুল না হয়। এটা প্লিজ তোমরা খাতায় খুব স্পষ্ট সুস্পষ্ট ভাবে করবে, এবং এখানে এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, যে কথাগুলো আমি লিখছি। উন্মেষ খুব ছোট হলে তখনই কিন্তু এই কেসটা হয়, উন্মেষ বড় হলে সেখানে কিন্তু গ্যারেন্টি নেই যে বিএফ সমান ওএফ হবে, সেটা লেখা যায় না যখন উন্মেষ বড় হবে। তাই তখন কিন্তু এফ সমান r/2টা কিন্তু ভ্যালিড নয়। ভ্যালিড তখনই যখন উন্মেষ খুব কম, এবং ভ্যালিড তখনই যখন আমরা আহ, যে রশ্মিগুচ্ছগুলোকে আমরা দেখব, সেই রশ্মিগুচ্ছগুলো তোমার প্যারাক্সিয়াল রশ্মিগুচ্ছ হবে। কারণ নন প্যারাক্সিয়াল রশ্মিগুচ্ছ হলে সেখানে ফোকাস পয়েন্টটাই একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে না, তাহলে ফোকাস দূরত্বটাকে আর কি আমি নির্দিষ্ট করে বলবো, সেগুলো আমরা পরে আসবো। তাহলে এখানে আমাদের প্রমাণিত হলো, ঘরে ক্লিনলি নোট করে নেবে, ক্লিনলি নোট করে নেবে কোনটা, এফ ইকুয়াল টু r/2 এর প্রমাণ। এবং ছবিতে মনে রাখবে, আমি যদি কোনো জায়গায় অ্যারো ফ্যারো দিতে ভুলে যাই, তাহলে আমার কোনো যায় আসে না, কারণ আমি পরীক্ষা দেব না। কিন্তু অ্যাজ ইউ আর স্টুডেন্ট, ইউ হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট দ্যান মি, কারণ আমি এক্সাম দেব না, আমি তোমাদেরকে জাস্ট প্রসেস গুলো বলে দিচ্ছি কেমন ভাবে পড়তে হয় করতে হয়। বাদ বাকি তোমরা কিন্তু এই সমস্ত ভুল করো না, কারণ এখানে অ্যারো না দেওয়া মানে কিন্তু সেই ছবিতে পুরোপুরি যদি নাম্বার পাও, সেটা দয়ার দেওয়া নাম্বার হয়ে যাবে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে ইউ ভি এফ এদের রিলেশন। এই রিলেশনটা জানার আগে আমাদের বস্তু দূরত্ব চলে এলো, আর এখানে চলে এলো প্রতিবিম্ব দূরত্ব। তাহলে আমাদের আগে দেখতে হবে প্রতিবিম্ব কি করে সৃষ্টি হয়। কোন একটা বস্তু যখন আমি এরকম দর্পণের সামনে রাখবো, সেটুকুই আমরা আগে আপাতত বুঝি। তাহলে কি করে প্রতিবিম্ব অঙ্কন করব সেটা আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্ট আমি অবতল দর্পণ ধরছি, তারপর আমরা উত্তল দর্পণ ধরবো। অবতল দর্পণে ইমেজ বিভিন্ন জায়গায় আমরা রাখতে পারি। অবতল দর্পণে ধরে নাও একটা, এখন আমরা অনেকগুলো পয়েন্ট পেয়েছি, সব পয়েন্টগুলো কিন্তু আমরা লিখব। এইটা হচ্ছে ধরে নাও, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে এফ, মোটামুটি তার দ্বিগুণ দূরত্বে হবে সি। ধরে নাও খুব ইজি কেস আমি একটা ধরছি, এরকম এই সি এর পরে একটা বস্তু এখানে আছে। কোনোটাই ইজি, কোনোটাই টাফ কিছু নয়, সবই ইজি। এরকম সব জায়গাতেই আমরা বসাবো। তাহলে এখানে আমরা প্রথম কেস কি নিলাম, কেস নাম্বার 1 নিলাম, যে এই যে ইউ, এটা এটা এই যে ডিস্টেন্সটা, এটা যদি আমি এক্স ধরি, ও এক্স, ও এক্স এটা হচ্ছে ইউ, মানে বস্তু দূরত্ব। সেই বস্তু দূরত্বটা দেখলাম ইউ ইজ গ্রেটার দেন আর, তার মানে বক্রতা কেন্দ্রেরও দূরে আছে, বক্রতা কেন্দ্রেরও দূরে বস্তু। এরকম একটা কেস আমরা নিলাম। সেক্ষেত্রে আঁকবো কি করে, আমরা জানি মিনিমাম দুটো রশ্মি লাগে, সেই দুটো রশ্মি কোনো একটা বিন্দুতে মিলিত হতে হবে, বা কোনো একটা বিন্দু থেকে অপসৃত হতে হবে, তবেই সেই নির্দিষ্ট বিন্দুতে আমি তার ইমেজ পাবো। আর এখানে যে বস্তুটা নিয়েছি সেটা দিয়ে নিয়েছি এক্সটেন্ডেড বস্তু,
বিস্তৃত বস্তু, তাই বিস্তৃত বস্তুর যে কোনো দুটো পয়েন্ট আমার নিলে চলবে। একটা হচ্ছে নিচের পয়েন্ট, একটা হচ্ছে উপরের পয়েন্ট। এবার মজার বিষয় হচ্ছে এখানে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের পয়েন্ট যেটা আছে সেটা সবসময় প্রিন্সিপাল অ্যাক্সিসেই থেকে যায়, সেটা নিয়ে আমার কোনো রকম চিন্তা ভাবনা না করলেও চলবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই টপ পার্টের পয়েন্টটাকে। সেখানে আমরা আঁকতে গেলে কি করব, প্রথমেই একটা প্যারালাল রশ্মি নেব, দুটো রশ্মি আমরা নেব। নাম্বার ওয়ান হচ্ছে প্যারালাল রে, প্যারালাল টু অ্যাক্সিস রে, এরকম একটা রে নেব, প্যারালাল টু অ্যাক্সিস রশ্মি। এটা কোন দিকে প্রতিফলিত হবে বলো তো দেখি, কোন দিকে প্রতিফলিত হয়ে যাবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল একটা রশ্মি নিই, কোন দিকে প্রতিফলিত হবে? একদম ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইজি, নাম্বার টু হচ্ছে আর একটা আমরা নেব, সেটা হচ্ছে একদম এই যে টপ পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ, টপ পয়েন্ট টু, টপ পয়েন্ট টু সেন্টার অফ কার্ভেচার লাইন দিয়ে আপতিত রশ্মি, এই দুটো আপতিত রশ্মি আমরা ফেললাম। তাহলে বলো তো দেখি এই রশ্মিটা কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? বুঝতে পারলাম না, শুনতে পেলাম না, বলো। শুনতে পেলাম না। এটা ফোকাস দিয়ে যাবে একটা, আর একটা কোন দিকে যাবে? যদি আমি এই বরাবর একদম বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। এখানে ধরে নাও এটাকে আমি একটু এক্সটেন্ড করি, তাহলে এ যদি এ তো একদম সেন্টার, কারণ এটা রেডিয়ালি আপতিত হয়েছে। রেডিয়ালি আপতিত হওয়া মানে এখানে যে আমি ট্যানজেন্টটা টেনেছি তার লম্ব আপতন হয়েছে। লম্ব আপতন হলে আমরা জানি যেই বরাবর এসছে সেই বরাবরই ফেরত যাবে। আর একটা যেটা ফার্স্ট লাইন যেটা বলেছি, সে প্যারালাল গেছে বলে সে কিন্তু ফোকাস দিয়ে যাবে। এই দুজন যেখানে মিলিত হবে সেইখানে তুমি পেলে এর টপ হেডটা, দেখলে এখানে ডাউন হয়ে আছে, তার মানে এখানে বস্তুটা তোমার এইরকম করে তার প্রতিবিম্ব পাবো। এইটা হচ্ছে তার প্রতিবিম্ব, এইটা হচ্ছে বস্তু। তাহলে এইটাকে যদি ওয়াই বলি, এই এর পাদবিন্দুটাকে যদি আমি বলি ওয়াই অক্ষের উপর, তাহলে এই ও ওয়াই যে দূরত্ব, ও ওয়াই যে দূরত্ব, সেই দূরত্বটা হবে ভি। এবার আমি এখানে পজিটিভ নেগেটিভ কিছু কিন্তু বসাইনি, এখানে পজিটিভ নেগেটিভ এখনো পর্যন্ত বসাইনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য। কিন্তু যদি আমরা সাইন কনভেনশন নিই, তাহলে এখানে বলো তো দেখি ফোকাল লেংথ পজিটিভ হবে না নেগেটিভ হবে? এখানে আপতিত রশ্মি কোনটা? দিস রশ্মি ইজ আপতিত রশ্মি, এইটা হচ্ছে আপতিত রশ্মি, এইটা হচ্ছে আপতিত রশ্মি। সেই আপতিত রশ্মি কোন দিক থেকে কোন দিকে আসবে? বস্তু ডান দিকে আছে, তাহলে আপতিত রশ্মি যদি ডান দিকে পালিয়ে যায় তাহলে আয়নার কোনো দরকার ছিল না। আয়নাতে এসে পড়তে গেলে ডান দিকের বস্তু থেকে নিশ্চয় আলো বাম দিকে এসে পড়তে হবে, তাহলে আপতিত রশ্মির ডাইরেকশন হচ্ছে বাম দিকে। আমি বাম দিকে কোনো দূরত্ব যদি মাপি ও এর সাপেক্ষে, কারণ আমরা জানি দূরত্ব সব ও এর সাপেক্ষে মাপতে হবে, ও এর সাপেক্ষে বাম দিকে মাপছি, এমন কিছু দূরত্ব কারুর চোখে পড়ছে? বাম দিকে কোনো দূরত্ব আছে কি? হ্যালো হ্যালো হ্যালো। তাহলে বাম দিকে কোনো দূরত্ব নেই মানে সব ডান দিকে আছে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে সমস্ত দূরত্ব হয় নেগেটিভ। তাহলে এখানে ইউ হবে নেগেটিভ, এখানে ভি হবে নেগেটিভ, ফোকাল লেংথ এফ হবে নেগেটিভ, সব হবে নেগেটিভ। কারণ ও এর সাপেক্ষে বাম দিকে মাপার কোন রকম কোনো বস্তু বা কিছু আমি দেখতে পাচ্ছি না এই ছবির ক্ষেত্রে। এই ছবিটার ক্ষেত্রে এই কেসের জন্য, যখন ইউ গ্রেটার দেন আর, সেই কেসের জন্য এইটা হচ্ছে তোমার সি বরাবর চলে যাবে।
এবং এদের দুজনের মিলিত পয়েন্ট যেটা হবে, মিলিত বিন্দু যেটা হবে, সেইটা হচ্ছে তোমার টপ হেড, যেটা হচ্ছে টপ হেডের প্রতিবিম্ব। যদি টপ হেডের প্রতিবিম্ব এটা হয়, আর একটা তো আমরা জানি যে যেটা অক্ষের উপর অবস্থিত সেটা অক্ষের উপরেই থাকবে, তাহলে আমি একদম সিম্পলি পারপেন্ডিকুলার ফেলে দিলে আমি সে তার প্রতিবিম্ব পাবো। এখানে যে প্রতিবিম্বটা আমরা পেলাম সেটা পেলাম ইনভার্টেড, উল্টো দিকে। উল্টো দিকে ইনভার্টেড যদি হয়, বাংলায় তাদেরকে বলা হয় অবশীর্ষ। যদি একই দিকে হয় তাদেরকে বলা হয় সমশীর্ষ। একটা ইনভার্টেড, একটা নন ইনভার্টেড। তাহলে ইনভার্টেড মানে উল্টো দিকে রয়েছে। এখানে তাহলে আমি ইমেজটা কেমন পেলাম? এখানে যে ইমেজটা আমি পেলাম সেই ইমেজটা দেখো, আমরা পেলাম কোথায় কোথায় মধ্যে? ফোকাস, ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে, আলোক কেন্দ্রের মধ্যে পেলাম। এবং তার সাথে সাথে ইমেজটা আমরা পেলাম ইনভার্টেড, বাংলায় বলে এটাকে অবশীর্ষ। অবশীর্ষ পেলাম। সিমিলারলি আলোর আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, আলো কিন্তু তোমার রিভার্সিবিলিটি মেনে চলে। এটা খুব ইম্পর্টেন্ট ফান্ডা, যেটা আমি তোমাদের বলতে মিস করে গেছিলাম। সেটা হচ্ছে রিভার্সিবিলিটি অফ রে। এটা কোন ফান্ডাটা? আমাদের কার্যকরী ফান্ডা কি? এই যে আলোর রিভার্সিবিলিটির কার্যকরী ফান্ডা হচ্ছে যে আলো কোনো একটা জায়গা থেকে গিয়ে, ধরো তোমার চোখে পড়ছে, কেউ তোমাকে টর্চ মারছে, তোমার চোখে আলো পড়ছে, তুমি যদি সেই আলোর উপর লম্বভাবে একটা প্রতিফলক দিয়ে দাও, তাহলে যে তোমাকে কিন্তু আলোটা দিচ্ছে তার কাছে আলো আবার ব্যাক করে চলে যাবে। তার মানে আলো যে পথে যায় কোনো একটা আলোকীয় সংস্থার মধ্যে দিয়ে, যদি উল্টো দিকে আলোটাকে পাঠানো হয় তাহলে সে কিন্তু আবার একই পয়েন্টে ফেরত আসে। তাহলে রিভার্সিবিলিটি হচ্ছে যে কোনো সংস্থার মধ্যে দিয়ে, আলোকীয় সংস্থার মধ্যে দিয়ে, আলোকীয় সংস্থার মধ্য দিয়ে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আলো যেমন ভাবে যায়, বিপরীত দিকেও তেমন ভাবেই ফেরত আসবে, তেমন ভাবেই ফেরত আসবে। এমনি এমনি তো ফেরত আসবে না। যদি যদি উল্টো ভাবে পাঠানো হয়, কি করে পাঠাবো? ওই এইভাবে আলোটা ধরো আসছে, এর সাথে এখানে প্রতিফলক লিখে দিলে, লম্বভাবে প্রতিফলক দিলে, লম্বভাবে প্রতিফলক দিলে যেখানে আসছে, তাহলে ও একদম যে যে পথ অনুসরণ করে এসছিল সেই সেই পথ অনুসরণ করে আবার যে ওকে উৎস আসছিল, উৎসর একদম উৎস যে বিন্দু থেকে উৎস হচ্ছে সেই বিন্দুতে গিয়ে কিন্তু কনভার্জ করে চলে যাবে। এইটা হচ্ছে আলোর প্রত্যাবর্তক ক্রিয়া। এবং এই ক্রিয়ার দরুন আমরা বুঝতে পারবো যে এই যে আমরা এক্ষুনি একটা জিনিস ছবি আঁকলাম, যেখানে আমরা দেখলাম ইউ যদি গ্রেটার দেন আর হয়, তার ছবিটা যখন আমি এখানে আঁকলাম অবতল দর্পণের ক্ষেত্রে, যে এইটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সি, এখানে আমি বস্তু রেখেছি, তার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ইমেজ এখানে পাচ্ছি আমি। তাহলে যদি এইটা আমি পেলাম, এটা হচ্ছে অবজেক্ট, তার ইমেজটা আমি এখানে পেলাম। এখন যদি কেউ অবজেক্ট এখানে রেখে দেয় তাহলে কিন্তু ইমেজ এখানে পাবে। এটাকে যদি কেউ অদল বদল করে দেয় অবজেক্ট আর ইমেজ, তাহলে কেউ বুঝতে পারবে না, কারণ আলো রিভার্সিবল।
এইটা যদি তোমার ও হয়, এটা যদি এফ হয়, এটা যদি সি হয়, এখানে যদি কেউ অবজেক্ট রেখে দেয় একই রকম ভাবে, তাহলে এখানে কিন্তু সেই ইমেজ পেয়ে যাবে। তাহলে পুরোপুরি এটা অদল বদল হয়। এই ফান্ডাটা কিন্তু তোমাদের কাজে লাগবে। এবার তোমাদের হোমওয়ার্ক আগে দিই। ফার্স্ট আমি অবতল দর্পণেরটা এঁকে দিই। অবতল দর্পণে ইমেজ, এই ছবিটা এঁকে দিই, নাহলে বলবে স্যার একবারও আঁকেনি, পারে না। তাহলে দেখো এখানে অবতল দর্পণ যদি হয় এরকম এঁকে দিচ্ছি, এই দিক দিয়ে এই হয়ে গেল। প্রথমে একটা দর্পণ আঁকার পর প্রথম আমার কাজ হচ্ছে তার প্রধান অক্ষটা আঁকা। প্রধান অক্ষ আঁকার পর উত্তল উত্তল দর্পণ হবে, ঠিক, এটা হবে উত্তল দর্পণ। অবতল দর্পণই তো আঁকলাম উত্তল দর্পণে। তাহলে দেখো আঁকার পর প্রথমে এইটা হচ্ছে পোল, মেরু, এটা হচ্ছে ও, এখানে হচ্ছে এফ, এখানে হচ্ছে সি, এঁকে দিলে। এইদিকে তোমার রে এলো, সরি রেটা বেঁকে গেল। সমান্তরাল একটা এইখানে ধরে না বস্তু আছে, কারণ এইদিকে বস্তু থেকে কোনো লাভ নাই, এইদিকে তো ঘষা, এদিকটা ওপেক, তাহলে ওইদিকে বস্তু থাকলে কোনো যায় আসে না তার। আমার এইদিকে বস্তু থাকলে আমরা জানতে পারবো। তাহলে ধরে নাও এখানে একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, কোনো একটা পয়েন্টে আছে ধরে নাও। তাহলে এখান থেকে আমরা প্রথম টার্গেট হচ্ছে কি, একটা হচ্ছে আমি প্যারালাল ফেলবো, আর একটা কি করব, একটা হচ্ছে সেন্টার দিয়ে পাঠাবো। কি করে পাঠাবো সেটা পাঠানোর জন্য, দাঁড়াও, ফোকাস দিয়ে আগে এটাকে পাঠায়, তাহলে এটা ফোকাস দিয়ে যেত, মানে এরকম যাওয়ার এইভাবে রিফ্লেক্টেড হবে। তাহলে এ রিফ্লেক্টেড হবে এখানে এরকম ভাবে, কারণ আলটিমেটলি সমান্তরাল রশ্মি যখন হবে তখন ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এই যে সেন্টারটা, এইটা তোমার আলোক কেন্দ্রের সাথে আলোক কেন্দ্র বলছি, এটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্রের সাথে মিলবে। একটা পেলাম, আর একখানা কোথায় পাবো, একখানা হচ্ছে এই একখানা, আরটা কোনটা কোনটা নেবো রে? এখান থেকে এটা সোজা যদি দিই এদিকে পাবো না, আরটা হচ্ছে বক্রতা কিন্তু আমি এইখান থেকে নাকি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক, যেটা যেটা করেছিলাম বক্রতা কেন্দ্রগামী মানে হচ্ছে এই যাবে, এই ডট 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 ডট, গেল না, এই বরাবরই ফেরত এলো। তার মানে এই বরাবর ফেরত এলো এখানে, আর এই বরাবর ফেরত এলো। এইখানে চোখ রাখতে হবে। বাপরে বাপরে বাপ, তাহলে মিলিত হয়েছে কোথায়, এইখানে। এইখানে আমি পেলাম ইমেজ। কি বুঝতে পারলি? এবার আবার এঁকে দিচ্ছি, তারা ভদ্র সভ্য ছবি আঁকলে বোঝা যাবে, কালার আলাদা দিয়ে। এই হলো ব্যাপার, এই হলো মিরার, হুম, এটা ও, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, এইটা হচ্ছে বস্তু। বস্তুর একটা আমরা দেখলাম এই সিতে যে যেত, কিন্তু গেল না, তাহলে গেল ও বরাবর ফেরত এলো, তাহলে ফেরত এসে এই বরাবর চলে এলো। আর একটা প্যারালাল গেল, সরি, আর একটা এলো প্যারালাল, নিয়ে এ ফোকাস বরাবর, ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, তাহলে হোক অপসৃত এই বরাবর। এবার এখানে যদি তোমার মোটা চোখ তুমি রাখতে পারো, তাহলে তুমি এইখানে ইমেজটা দেখবে, এখানে যেখানে মিলিত হচ্ছে কালো আর হোক, কারণ এখানে তো সত্যি সত্যি মিলিত হচ্ছে না, এখানে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তার মানে এই যে এই এখানে কিন্তু আমি অসৎ বিম্ব পেলাম, অসৎ বিম্ব যেটা সেটা পেলাম। একটা সৎ বস্তুর, এটা বস্তুটা হচ্ছে সৎ বস্তু, তার অসৎ বিম্ব পেলাম। তোমাদের হোমওয়ার্ক যেটা আমি দেব সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এটা এটা ট্রাই করে নিও, আগেরটা তোমরা দেখে নিও, যে ফান্ডাটা আমি দিয়েছি সেই ফান্ডাকেই অনুসরণ করো। একটা প্যারালাল যাবে, আর একটা হচ্ছে আলোক, কি বলে ওটাকে, বক্রতা কেন্দ্র বরাবর যাবে। এবার বক্রতা কেন্দ্র বরাবর তো অবতল দর্পণের ক্ষেত্রে যেতে পারে, উত্তলের তো যেতে পারে না, কারণ ও তো ভিতরের দিকে রয়েছে।
তাহলে তখন কি করতে হবে, যে ওই দিকে হেড করবে একটা প্যারালাল যদি যায়, তাহলে তো সে ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আর একটা হচ্ছে বক্রতা কেন্দ্র যেটা রয়েছে তার দিকে যদি হেড করে, তাহলে সেই বরাবরই আবার ব্যাক করে চলে আসবে লম্ব অপতন বলে। এই যে দুটো রশ্মি বেরিয়ে এলো, অপসৃত হলো, সেখানে চোখ রাখলে ওই যে ডট 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 করে ওরা যে এফ এ আর সি এ কানেক্ট হতো, তারা এক জায়গায় কাটবে। যে পয়েন্টে কাটবে সে পয়েন্টে তুমি টিপটা পাবে। এটা একটু দেখে নিও। তোমাদের হোমওয়ার্ক যেটা হচ্ছে যে বিভিন্ন কেসে প্রতিবিম্ব কেমন হবে তা চিত্রাঙ্কন করে বোঝাও। কার ক্ষেত্রে? উত্তল এবং অবতল দুই দর্পণের ক্ষেত্রে। নাম্বার ওয়ান, এই যে ইউ, ইউ হচ্ছে লেস দ্যান এফ। নাম্বার টু হচ্ছে ইউ গ্রেটার দ্যান এফ, বাট ইউ লেস দ্যান আর। আর মানে টু এফ, এখানে আমি এটাকেও বলতে পারি অর, বাট ইউ লেস দ্যান টু এফ, কারণ আর সমান টু এফ আমরা দেখলাম। নাম্বার তিন হচ্ছে ইউ গ্রেটার দ্যান টু এফ অর ইউ গ্রেটার দ্যান আর। এই কটা কেস তোমরা দেখবে, এবং এর পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে ইউ ভি এফ এদের রিলেশন আমরা এস্টাবলিশ করব। যে রিলেশনটা আমরা খুব ফেমাস একটা রিলেশন পাবো, ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ। আর যেহেতু আমরা পেয়েছি এফ সমান আর বাই টু, তাই এখান থেকে আমরা পাবো ওয়ান বাই এফ সমান হচ্ছে টু বাই আর। তাহলে এখান থেকে আমরা এটাও অ্যাড করে দিতে পারি, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু টু বাই আর। এই রিলেশনটা হচ্ছে গোলীয় দর্পণের। যদি ইউ জানা থাকে, এফ জানা থাকে, ভি বার করতে পারবো। যদি কেউ ভি পেয়ে যায়, এফ জানা থাকে, তাহলে আমরা ইউ বার করতে পারবো। যদি ইউ ভি জানা থাকে, জানতে পারি আমি পরীক্ষা থেকে, তাহলে আমরা এফ বার করতে পারবো, এবং এফ বার করার সাথে সাথে আমরা জানতে পারবো যে যে গোলীয় অংশ থেকে কেটে সেই ধরনের দর্পণ তৈরি করা হয়েছে, সেই গোলীয় অংশের ব্যাসার্ধ কত, সেটা আমরা জানতে পারবো। নাম্বার টু হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে বিবর্ধন সম্বন্ধে আমরা আইডিয়া পাবো। বিবর্ধন মানে ম্যাগনিফিকেশন। যেমন আমরা সমতল দর্পণের ক্ষেত্রে দেখেছিলাম যে ইমেজ সাইজ আর অবজেক্ট সাইজ কখনো চেঞ্জ করে না। ইমেজ যত বড়, এই অবজেক্ট যত বড়, ইমেজ তার ততটাই বড় হয়। এখানে কিন্তু বিবর্ধন হয়। বিবর্ধন মানে হচ্ছে হয় বেড়ে যায়, না হলে কমে যায়। সেই বিবর্ধন এম সমান হয় ভি বাই ইউ। এই ভি বাই ইউ সম্বন্ধে আমরা আলোচনা করব। এটা কি রকম বিবর্ধন? এটা হচ্ছে এদের পারপেন্ডিকুলার ডাইরেকশনে বিবর্ধন। তার মানে এটা হচ্ছে লম্ব ডাইরেকশন বিবর্ধন। আর একটা হয় অনুদৈর্ঘ্য বিবর্ধন। এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। অনুদৈর্ঘ্য বিবর্ধন যেটা হয় সেটা হচ্ছে এম প্রাইম যদি আমি নাম দিই, দ্যাট ইজ ইকুয়াল টু ডিভিডিউ। এই এই ডিটেলস জিনিসগুলো নিয়ে পরের দিন আমরা আলোচনা করব, এবং এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আমরা পরের দিন করার চেষ্টা করব। পরের দিন মানে হচ্ছে কালকের দিন। সুতরাং এখানে যে সমস্ত জিনিসগুলো করলাম, আমি আঁকলাম, এবং আঁকতে গিয়ে যেগুলো আমার অসুবিধে হলো বা সুবিধে হলো, সেই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু তৈরি করে নিও। ওকে? আর বুঝতে না পারলে আমাকে পাঠিও, আমি তোমাদেরকে ডিরেকশন দিয়ে দিতে পারবো কেমন করে আঁকতে হবে। আঁকতে যেহেতু আমি খারাপ পারি, তাই ভালো করে আঁকতে পারছি না। ওকে, চলো, বাই, গুড নাইট, সি ইউ। টুমোরো নাইট কে কি বলা হয় রে? শর্টকাট কিছু বলে? হ্যাঁ, টুডে নাইট কে বলছে টু নাইট, তাহলে টুমোরো নাইট কে কি বলে? কিছু বলে? যাই হোক, চলো টাটা।